আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপির ভূমিধর জয়, জামাতের উত্থান এবং আগামীর বাংলাদেশের রাজনীতি কি হতে যাচ্ছে একটা ভিন্ন প্রেক্ষাপটে বলা যায়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, যে প্রেক্ষাপটের দৃশ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত। আওয়ামী লীগকে আর্টিফিশিয়ালি অনুপস্থিত করে রাখা হয়েছে, কারণ এই যে গত 1.5 বছরে বা নির্বাচনের আগেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারি আওয়ামী লীগ নিষিদ্ধের পরেও যত জরিপ হয়েছে, সব জরিপে যদি একটা নিরপেক্ষ নিউট্রাল ভোট হতো আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগ জয় পেত ভূমিধর জয়। এবং ভোটের পার্সেন্টেজ, আওয়ামী লীগের পার্সেন্টেজ হতো 50%-এর উপরে, সব জরিপ যা দেখেছি। এবং আসন পেত 2 শতাধিক আওয়ামী লীগ। কিন্তু যেহেতু আওয়ামী লীগের এত বড় জয়, অন্ততপক্ষে এই যে মবের বাংলাদেশ এটি মেনে নিতে পারবে না। এই মবের বাংলাদেশ যেহেতু মেনে নিতে পারবে না, সেহেতু আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। বাইরে রেখে ফলাফল কি হলো? ফলাফলটা পেল আরেকটি বাংলাদেশের প্রধান বড় রাজনৈতিক দল বিএনপি। 2 দশকের চেনা দৃশ্যপট পাল্টে দিয়ে এই নির্বাচনে অনুপস্থিত ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। আর তাদের অনুপস্থিতিতে ব্যালট পেপারের এই লড়াইয়ে অভাবনীয় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি ও তাদের মিত্ররা 2/3 আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এখন সরকার গঠনের পথে। অন্যদিকে জামাতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসের সেরা ফলাফল করলেও সরকার গঠনের একটা স্বপ্ন দেখছিল। এটাকে আমি দুঃস্বপ্ন বলি, এটা বাংলাদেশ। তাদের সেই দুঃস্বপ্ন পূরণ হয়নি। কিন্তু নির্মম বাস্তবতা হলো, অতি তিক্ত বাস্তবতা হলো, জামাত বিরোধী দলের আসনে বসছে, সংসদের বিরোধী দলের আসনে, আর বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে। আমরা আলোচনার আরো গভীরে ঢোকার আগে চলুন দেখে নেই এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলের সংক্ষিপ্ত চিত্র। বিএনপি ও মিত্র জোট পেয়েছে 213টি আসন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা ল্যান্ডস্লাইড জয় বা ভূমিধর জয়, আপনি এটিকে যেভাবেই বলুন না কেন, এটা ভূমিধর জয়। জামাতে ইসলামী ও মিত্র জোট পেয়েছে 77, প্রধান বিরোধী দল হিসেবে উপস্থিত হতে যাচ্ছে। এর মধ্যে শুধু দল জামাত পেয়েছে 68টা এবং 68-র বাইরে বাকি 9টা পেয়েছে জামাত জোটের সাথে যারা আছে তারা। তার মধ্যে এনসিপি পেয়েছে 6টা। এটিও এনসিপির জন্য বলতে গেলে বলা যায় যে বিরাট সাফল্য। খেলাফত মজলিস পেয়েছে 3টি, এটিও জামাত জোটেরই একটা দল। স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে মোট 9টি, 8টি স্বতন্ত্র এবং 1টি ইসলামী আন্দোলন। এই মোট 299টি আসনে গতকালকে ভোট হয়েছে। 1টি আসন একজন প্রার্থী মারা যাওয়ায়, শেরপুরের একটি আসনে জামাত প্রার্থী মারা যাওয়ায় সেই আসনটি স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিল বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের 2টি আসনে বিজয়। তিনি ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এছাড়া ঢাকার 20টি আসনের মধ্যে 14টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়ে রাজধানী নিজেদের দখলে রেখেছেন। তবে ঢাকা নিয়ে জামাতের কিন্তু ব্যাপক কর্মকাণ্ড ছিল, জামাতের এখানে ব্যাপক বিনিয়োগ ছিল এবং প্রচুর অচেনা ভোটার, বহিরাগত ভোটার ইত্যাদি দিয়ে ঢাকায় তার একটা বড় অবস্থান করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জামাত কিন্তু এখানে ব্যর্থ হয়েছে। এবং জামাতের আরও বেশ কিছু ব্যর্থতা আছে, যেমন জামাত জোটের বেশ কিছু হেভিওয়েট নেতা পরাজিত হয়েছেন। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু এবং এবি পার্টির সেক্রেটারি ফুয়াদ, সেও পরাজিত হয়েছে। এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পরাজয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদের ইসলাম ঢাকা 11 আসনে জয়ী হয়েছে।
জামাত আমির ডক্টর শফিকুর রহমান ও ঢাকা 15 আসনে বিজয়ী হয়েছেন। সিলেট বিভাগে বিএনপি বেশ বড় ধরনের সাফল্য পেয়েছে এবং জামাত সেখানে একদম জিরো। সিলেট বিভাগের মোট 19টি আসনের মধ্যে 18টিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে। একটি আসনে অন্য একটি ইসলামী দল, সেটি জামাত জোটেরই একটি ইসলামী দল জয়ী হয়েছে। গতকাল নির্বাচনে খুব বড় ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা ঘটেনি, এটি সত্য, কিন্তু ভোটার উপস্থিতি ছিল, আমরা গতকালকেও এটি নিয়ে কথা বলেছি, অতি নগণ্য। আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা ক্যাম্পেইন ডেকে দিয়েছিল যে নো ভোট নো ভোট। আমরা গতকালকেও বলেছি যে আওয়ামী লীগের এই ক্যাম্পেইনটা শতভাগ সফল হয়েছে, কারণ সত্যিকার অর্থে অ্যাকচুয়াল ভোট কাস্টিং 30%-এর বেশি হয়নি। এখন নির্বাচন কমিশন 50% দেখাতে পারে, দেখানোই যায়, সেটি আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমাম 30% মানুষ ভোট দিয়েছে। এতে করে একটি জিনিস প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী এই নির্বাচন প্রক্রিয়ার থেকে বাইরে ছিল এবং এই নির্বাচন প্রক্রিয়াটাকে সব দলের অংশগ্রহণে যেহেতু নির্বাচন হচ্ছে না, এই যে সব দল কথাটি যখন বারবার আসে তখন কেউ কেউ বলেন সব দল মানে সব দলই অংশগ্রহণ করেছে, শুধু আওয়ামী লীগ করেনি। এই শুধু আওয়ামী লীগটাই তো বাংলাদেশের জনগণ। দেখুন 30% ম্যাক্সিমাম, আমি ধরে নিচ্ছি 30% ভোট দিতে গেছে, 70% ভোট দিতে যায়নি। কেন যায়নি? আওয়ামী লীগ নেই তাই। তাহলে এই 70% আওয়ামী লীগের, আমি ধরে নিলাম 70% আওয়ামী লীগ না, ফ্লাইং আছে, আওয়ামী লীগের সাথে ফ্লাইং ভোটাররাও জিতে, সাধারণ মানুষও ভোট দিতে যায়নি। কমপক্ষে 50%-এর উপরে আওয়ামী লীগের ভোটার আছে। আজকে যে রেজাল্টের হিসেব আপনারা করছেন, সমীকরণ করছেন, একটা নির্বাচন দিয়ে দেখুন, নিরপেক্ষ নির্বাচন, একদম ফলাফল, এই যে বিএনপি যে ফলাফলটা অর্জন করেছে, এই ফলাফলটা হবে আওয়ামী লীগের জন্য। যদিও প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন দাবি করেছেন নির্বাচন ছিল সম্পূর্ণ স্বচ্ছ এবং স্বচ্ছতার কোনো অভাব ছিল না। তিনি এই নির্বাচনকে জাতির কাছে দেওয়া ওয়াদা পূরণ হিসেবে বর্ণনা করেছেন। 25 কোটি ব্যালট ছাপানোর বিশাল কর্মযজ্ঞ শেষে কোনো প্রাণহানি ছাড়া এমন নির্বাচনকে তিনি সফল হিসেবেই দেখছেন। এখানে এই নির্বাচনে উল্লেখযোগ্য একটি দিক যে জামাত আশা করেছিল তারা হয়তো সরকার গঠন করবে বা বিএনপির খুব কাছাকাছি থাকবে, কিন্তু ফলাফল বলছে বাংলাদেশের সাধারণ মানুষ জামাতের উপর ভরসা করলেও তাদের হাতে ক্ষমতা দিতে প্রস্তুত নয়। বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে জামাত ভালো করলেও দেশব্যাপী বিএনপির জোয়ারের কাছে তারা নতি স্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধাপরাধের তকমা এবং সাম্প্রতিক সময়ে নারী নিয়ে নানা রকম বিতর্কিত মন্তব্যের কারণে এবং কট্টর ইমেজ থেকে বের হতে না পারায় জামাতের সরকার গঠনের স্বপ্নভঙ্গের কারণ। তবে বিরোধী দল হিসেবে তাদের এই উত্থান আগামীর সংসদে এক নতুন মেরুকরণ তৈরি করবে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের রাজনীতির এক বড় অংশীদার হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের রাজনীতির কি হবে? মাঠের রাজনীতিতে বড় কোনো শক্তি ছাড়া বিএনপি এখন প্রায় একক রাজত্ব কায়েম করতে যাচ্ছে। তারেক রহমান এরই মধ্যে কোনো বিজয় মিছিল না করার এবং মসজিদে দোয়ার আহ্বান জানিয়ে পরিপক্কতার পরিচয় দিয়েছেন। তিনি হয়তো প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার বার্তা দিতে চাইছেন। তবে বিরোধী দলে জামাতের অবস্থান এবং রাজপথে এই মুহূর্তে অনুপস্থিত আওয়ামী লীগের পুনরুত্থান ঘটবে কিনা তা নির্ভর করবে নবগঠিত সরকারের কার্যক্রমের উপর। সরকার যদি সহাবস্থান নিশ্চিত করতে চায়, সব দল সব মতকে কাছে পেতে চায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যদি সবার প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে তারেক রহমানের প্রধান কাজ হবে ঐক্যের বাংলাদেশ গড়া। আমরা গতকালকেও আলাপ করেছি যে গত 1.5 বছর যাবৎ বাংলাদেশকে একটা বিভেদের বাংলাদেশ তৈরি করা হয়েছে। এই বিভেদ দূর করে এবং তারেক রহমানের এটি মাথায় রাখতে হবে, ভোটের কাস্টিং কিন্তু অনেক কম হয়েছে। কেন কম হয়েছে? আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক এবং একটি বড় অংশ এই ভোটে অংশ না নেওয়া। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হনই,
তাহলে তাদের আস্থা অর্জন করাটাও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি উতরাতে পারেন তাহলে তার শাসনকাল, তিনি 5 বছর মেয়াদ পূরণ করতে পারবেন কিনা, নাকি কয়েক মাস হবে, নাকি কয়েকদিন হবে, এটি কিন্তু সম্পূর্ণ তার কর্মের উপরে নির্ভর করবে। এই নির্বাচনে যারা ভোট বর্জন করেছে তাদেরকেও তারেক রহমানের কাছে টানতে হবে, তাহলে তিনি শান্তিপূর্ণভাবে দেশ চালাতে পারবেন, নইলে তার জন্য দেশ চালানো কঠিন হবে। এই নির্বাচনে আরেকটি লক্ষণীয় বিষয় যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদের গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর ফলে সংবিধান এবং আমাদের আইনের কিছু সংশোধনী, সেই সংশোধনীগুলো আসতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর পাহারায় কোনো প্রাণহানি ছাড়া এই ভোট গ্রহণ গণতান্ত্রিক অগ্রযাত্রার বড় মাইল ফলক হবে, নাকি ভিন্ন কিছু হবে, তা দেখতে হলে আমাদের সামনের দিনগুলোতে আরও কিছুদিন দেখতে হবে, অপেক্ষা করতে হবে। এখন দেখার বিষয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি কিভাবে ধ্বংসপ্রায় রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করে। আপনার কি মনে হয় জামাত কি শক্তিশালী বিরোধী দল হতে পারবে, আর আওয়ামী লীগ কি পারবে আবারও ফিরে আসতে? আপনার মতামত জানান। এটা দেওয়ার পরেও পরে উপর থেকে 3 তলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে, 37 নম্বর ভোট দেওয়া হয়ে গেছে। প্রশ্ন হলো 37 নম্বর ভোট দেওয়া হবে কিভাবে, কে দেবে? আর সেটা তো অবশ্যই তদন্ত হওয়ার দরকার। হিন্দুদেরকে ঢুকতে দেওয়াই হবে না কেন? আমরা আমাদের অধিকার নাই? আমরা ছেলে মেয়ে বাড়িতে রেখে আসছি না ভোট দেওয়ার জন্য? আমাদের ইচ্ছে মতন আমরা ভোট দিব? আমরা তো মানুষ না, আমরা মানুষ না। দেশের প্রধান এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দলটিকে ক্ষমতাচ্যুত করে দলের প্রধান শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে। অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করতে গিয়ে এখন লেজে গোবরে অবস্থায় পড়েছে। দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বাধ্য হয়ে ইউনূসের সকল অনৈতিক কাজে সমর্থন দিতে হয়েছে টিকে থাকার স্বার্থে। এমনকি তারেক রহমানের দেশে ফেরার জন্য ইউনূস সরকারকে মুচলেকা দিতে হয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে তারেক রহমান শুধু ইউনূস নয়, আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী মহলের কাছে মুচলেকা দিয়ে তবেই দেশে ফিরেছেন। বিশেষ করে তার বিরুদ্ধে থাকা 21শে আগস্ট হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায়, 10 ট্রাক অস্ত্র মামলায় কারাদণ্ডের রায় এবং একাধিক দুর্নীতি মামলার প্রমাণাদি দিয়ে তারেক রহমানকে মূলত ব্ল্যাকমেইল করছে ইউনূস সরকার। তার প্রমাণও পাওয়া যাচ্ছে। কিন্তু যদি সত্যি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকেও 21শে আগস্ট কিংবা 10 ট্রাক অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি। ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে, শুধু সন্তানরা নয়, শেখ হাসিনাও দেশের রাজনীতি করতে পারবেন। আসলে পারবেন বলছি কেন, তিনি তো এখনো দেশের রাজনীতিটাকে জিন্দা রেখেছেন। রাজনীতির এই জটিল সমীকরণে দৃশ্যপট কিন্তু খুব বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, জামায়াত আর বিএনপির সম্পর্ক এখন আর সেই পুরনো কৌশলগত মিত্রতার জায়গায় নেই। এক মায়ের পেটের 2 ভাই তত্ত্ব আর নেই, বরং এখন এক মায়ের পেটের 17 ভাইয়ের মতো এখন ভয়াবহ অবস্থা দুটি দলের ভেতরে। এবং তাদের সম্পর্কটা এখন অনেকটাই দা কুমড়োর মতো। মুখে মুখে সৌজন্যবোধ থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। সেখানে সংঘাত, এমনকি প্রাণহানির ঘটনাও আমরা দেখছি। ঠিক এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো, তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় বার্তা গেল।
রয়টার্সের মতো প্রভাবশালী বার্তা সংস্থা তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রকাশ করলো সেটাকে সাধারণ কোনো রাজনৈতিক আলাপ ভাবলে ভুল হতে পারে। রয়টার্স তাকে রীতিমতো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে। সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন জামায়াতের সঙ্গে কোনো ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার হচ্ছে না, তিনি বরং জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। এই যে কৌশলী অবস্থান, এর পেছনে আছে গভীর রাজনৈতিক চাল। একদিকে তিনি জামায়াতকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখছেন, অন্যদিকে নিজের দলকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমারা জামায়াতের ব্যাপারে কতটা সংবেদনশীল। তাই তিনি যখন বলেন না ভারত না চীন, সবার আগে বাংলাদেশ, তখন বোঝা যায় তিনি পুরনো ভারত জুজু বা চীনের নির্ভরতা কাটিয়ে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিতে চাইছেন। তবে এই নির্বাচনের মাঠে ভারত কার্ড খেলাটা বেশ জমে উঠেছে। 24-এর ভয়াবহ পট পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ায় রাজনীতির মাঠে ভারত প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে ফিরে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই ভারত বিরোধিতাকে এখন বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদেরই এক সময়ের মিত্র জামায়াত ইসলামী এবং এলডিপির মতো দলগুলো প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসছে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি নেতারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। অথচ বিএনপির প্রতিক্রিয়া দেখুন, তারা বেশ সংযত, তারা দিল্লিও না পিন্ডিও না বলে সার্বভৌমত্বের কথা বলছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এক মেরুর দাদাগিরি শেষ হয়ে বহু মেরুর রাজনীতি শুরু হয়েছে, তখন অন্ধের মতো কোনো দেশের লেজুর বৃত্তি করাটা যে আত্মঘাতী সেটা হয়তো বিএনপি নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এইসব সমীকরণের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? দলটির সমর্থকরা হয়তো জয়শঙ্করের আমেরিকা সফর বা ভারতের নাড়াচাড়া দেখে আশায় বুক বাঁধছেন যে দিল্লি আছে তাদের পাশে, কিন্তু বাস্তবতা হলো এবারের তাদের যে পতনটা হয়েছে 2024 সালে, এটা অতীতের মতো নয়। 75-এর পর আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল তখন তাদের সঙ্গে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের আবেগ ছিল। মাওলানা ভাসানীর মতো নেতা ছিলেন কথা বলার জন্য মাঝে মাঝে, কিন্তু গত 15-16 বছর দলটি নিজেদেরকে কিছুটা হলো জনবিচ্ছিন্ন করেছে, আর এখন সেই আবেগটাকে তারা কাজে লাগাতে পারছে না। আর ওদিকে আমেরিকা থেকে আসা আলী রিয়াজের মতো বিশ্লেষকরা তো বলেই দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে আগে ক্ষমা চাইতে হবে। মানে কার কাছে ক্ষমা চাইবে, কিসের জন্য ক্ষমা চাইবে, সেটা অবশ্য বড় প্রশ্ন। নেতৃত্বের কাঠামো বদলাতে হবে নাকি, এবং বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু দলের নেতারা, আওয়ামী লীগ মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য। একথা আমি এর আগের একটি ভিডিওতে বলেছি। মাঠের কর্মীরা এখনো হতাশ, ভয়াবহ অবস্থার ভেতরে আছে, আর তারাও মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে। রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই, আমরা জানি। এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন। তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যর্থ হয়, যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বী হয়, তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নিতেই হবে আওয়ামী লীগকে। বাংলাদেশের মানুষের একটা চিরায়ত স্বভাব হলো, যারা নিপীড়িত হয় তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। আজ যারা শাসক, কাল যদি তারা শোষক হয়ে ওঠে, তবে ইতিহাস মোড় নেয়। তারেক রহমান সম্ভবত এই সাইকোলজিটাও বোঝেন, আর বোঝেন বলেই রয়টার্সের সাক্ষাৎকারে আওয়ামী লীগের ফেরার পথটা পুরোপুরি বন্ধ করে দেননি, বরং সিদ্ধান্তের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। জনগণ তো এখন বলে আগেই ভালো ছিলাম, মানে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিল। আর তারেক রহমান যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে। ফলে তারেক রহমান নতুন কিছু বাংলাদেশের জনগণকে দিচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যা করেছে তা জনগণের জন্য ন্যায্য ছিল এবং জনগণের সেটা ন্যায্য পাওনা ছিল, এবং সেটা তিনি করতে চাইছেন। তিনি হয়তো আরো জানেন যে রাজনীতিতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে নেই, সে চেষ্টা তিনি করে ব্যর্থ হয়েছেন। 21শে আগস্ট ঘটিয়ে তিনি সেটা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং সেটা ব্যাকফায়ার করেছে। হয়তো তিনি শিক্ষা নিয়েছেন। তার চেয়ে রাজনৈতিক দলকে বা প্রতিপক্ষের দলকে দুর্বল করে রাখা ভালো। যদি ফিরিয়ে আনায় তারেক রহমান ভূমিকা রাখেন, তাহলে আওয়ামী লীগ তো তারেক রহমানের কাছে একটু কৃতজ্ঞ থাকবেই, তাই না? 12 তারিখের নির্বাচন তাই শুধু ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এবং নতুন করে পথ চলার এক কঠিন পরীক্ষাও।
তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকে 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে যদি আমরা দেশে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে সব বা কিছুই নয় এরকম ব্যাপারটা অনেক দিন ধরে বিরাজ করছে। একটি দল ক্ষমতায় গেলে অন্য দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়, কিন্তু রাজনীতির চক্রাকার প্রকৃতি এবং জনমতের পরিবর্তনশীল ধরন বিবেচনায় রাখলে এই কৌশল কখনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেশে ফিরে রাজনীতি করতে না দেওয়ার। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলেও তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। কারণ জামায়াতের সাথে একা জোঝার মতো ক্ষমতা, মানে ধরুন এখনো তার দল যদি আসলে ইউনূসের সরকারের অংশ না হতো, ইউনূসের বিরোধী হতো, তাহলে কিন্তু এই নির্বাচনে তিনি হয়তো জয়লাভ করতে পারতেন না, অংশগ্রহণ দেশেই ফিরতেই পারতেন না, তাই না? ফলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে জামায়াতের মতো একটি শক্তির সাথে যুঝতে হলে তিনি একা পারবেন না। এই কথা আমি বহুগুলো ভিডিওতে বলেছি। যেখানে সব দল তাদের মতো করে রাজনীতি করার সুযোগ পায়, এরকম একটা পরিস্থিতি তাকে সৃষ্টি করতে হবে। এটি গণতন্ত্রের মূলনীতি এবং এর বাইরে গিয়ে কোনো টেকসই সমাধান সম্ভব নয়। আর আন্তর্জাতিক রাজনীতির মাত্রা বিবেচনায় রাখলে বিষয়টি আরো স্পষ্ট। যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো বাংলাদেশে স্থিতিশীলতা চায়। একদলীয় আধিপত্য বা রাজনৈতিক সহিংসতা তাদের কারোরই স্বার্থে নয়। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থিতিশীলতা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সাথে যুক্ত। বাস্তব কথা হলো, আওয়ামী লীগের মতো শেকড়ের গভীরে প্রথিত একটি দলকে রাজনীতি থেকে স্থায়ীভাবে বিদায় করা সম্ভব নয়। তাদের রয়েছে কয়েক প্রজন্মের সমর্থক, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সাংগঠনিক শক্তি, এবং দেশে যেদিকে তাকাবেন সেদিকে আওয়ামী লীগের হাতের ছোঁয়া আছে। এমনকি বর্তমান পরিস্থিতিতেও তাদের নীরব সমর্থকদের সংখ্যা অগণিত, এবং তাদের ভোটের পাওয়ার জন্য মানে বিএনপি এবং জামাত উভয় পক্ষই এমন ভাবে হাত পেতে ভিক্ষা চাইছে, দেখলে লজ্জাই লাগে আসলে। তারেক রহমান যদি প্রকৃত একজন দূরদর্শী রাজনীতিবিদ হন, তাহলে তিনি বুঝবেন যে আওয়ামী লীগের সাথে সহাবস্থানই তার নিজের এবং দেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ। প্রতিশোধ আর প্রতিহিংসা রাজনীতি শুধু দেশের অগ্রগতিকে ব্যাহত করে, নতুন সংকটের জন্ম দেয়, এবং যে কারণে তিনি প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন এই প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে। সুতরাং তিনি হয়তো শিক্ষা কিছুটা নিয়েছেন। যে দেশে এত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ, বেকারত্ব আর দারিদ্র রয়েছে, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি বিলাসিতা যা বাংলাদেশ আসলে অ্যাফোর্ড করতে পারে না, তারেক রহমানও পারবেন না। সুতরাং আওয়ামী লীগকে ফেরানো ছাড়া, তারেক রহমান হোক আর জামাত হোক, যেই ক্ষমতায় আসুক, তারেক রহমানকে ফেরানো ছাড়া কোনো গতি নেই আর কারো। ভালো থাকবেন।